আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস এর আরেকটি ক্লাসে। আজকে আমরা প্রোটেকশন অফ ট্রান্সফরমার নিয়ে আলোচনা করব। তো প্রথমেই প্রোটেকশন অফ ট্রান্সফরমার জানার আগে আমরা দুই ধরনের ট্রান্সফরমার দেখে নেই। আমরা অ্যাকচুয়ালি ফিল্ডে যে ধরনের ট্রান্সফরমার গুলো দেখে থাকি, কিছু কিছু ট্রান্সফরমার আমরা দেখি খুবই ছোট, যেগুলো দেখতে অনেকটা এরকম অথবা এরকম। আর কিছু ট্রান্সফরমার থাকে এরকম অনেক বড় বড়। তো আমাদের বাসা বাড়িতে একদম পিলারের সাথে যে ট্রান্সফরমার গুলো থাকে, এই ট্রান্সফরমার গুলো অ্যাকচুয়ালি হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। আর যেই ট্রান্সফরমার গুলো অনেক বেশি পাওয়ার হ্যান্ডেল করে, ঠিক আছে, সাপোজ একটা পাওয়ার হাউস থেকে পাওয়ার নিয়ে গ্রিডে পাঠাচ্ছে, অথবা গ্রিড থেকে পাওয়ার নিয়ে সাবস্টেশনে দিচ্ছে, এই ধরনের বড় বড় পাওয়ার যে সকল ট্রান্সফরমার হ্যান্ডেল করে, সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়ার ট্রান্সফরমার। তাহলে দুই ধরনের ট্রান্সফরমার আছে, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার এবং পাওয়ার ট্রান্সফরমার। তো আমরা যেহেতু আজকে প্রোটেকশন অফ ট্রান্সফরমার নিয়ে আলোচনা করব, তো প্রোটেকশন অ্যাকচুয়ালি যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার গুলো আছে ছোট ছোট, এই সকল ট্রান্সফরমারের বিশেষ কোনো প্রোটেকশনের প্রয়োজন হয় না। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এগুলা ভিতরে অয়েল থাকে, বা অনেক ক্ষেত্রে অয়েলও থাকে না। তো এই ধরনের ট্রান্সফরমার গুলাতে যে ফল্ট গুলা হয়, সেই ফল্ট গুলা অ্যাকচুয়ালি সিরিজ ফিউজের মাধ্যমেই সমাধান করা যায়। আমরা এই ধরনের ফিউজ এই সকল ট্রান্সফরমারে দেখে অভ্যস্ত, এগুলোকে আমরা ড্রপ আউট ফিউজ বলি। এগুলো সিরিজে কানেক্ট করা থাকে। এই ড্রপ আউট ফিউজের মাধ্যমে এই ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ফল্ট গুলোকে সমাধান করা হয়। তবে পাওয়ার ট্রান্সফরমারে কিন্তু অনেক জটিল কমপ্লেক্স প্রোটেকশন সিস্টেম থাকে এখানে। সেটাই নিয়ে আমরা প্রোটেকশন অফ ট্রান্সফরমারে আলোচনা করব। তো অ্যাকচুয়ালি পাওয়ার ট্রান্সফরমার কোনগুলা? পাওয়ার ট্রান্সফরমার হচ্ছে যে সকল ট্রান্সফরমারের রেটিং অ্যাকচুয়ালি দেখতে অনেকটা এরকম হয়। সাপোজ 132/33 কেভি একটা ট্রান্সফরমার, এটা অবশ্যই পাওয়ার ট্রান্সফরমার। 230/132 কেভি, এটা পাওয়ার ট্রান্সফরমার। তো 400/230 কেভি, এটাও পাওয়ার ট্রান্সফরমার। 400/132 কেভি, এটাও পাওয়ার ট্রান্সফরমার। বাংলাদেশের গ্রিডে এই পর্যন্ত সচরাচর এই ধরনের পাওয়ার ট্রান্সফরমার গুলোই দেখা যায়। এখন পিজিসিবির 765 কেবি একটা লাইন নির্মাণাধীন আছে আমি যতদূর জানি। তো ওইটা বিল্ড আপ হয়ে গেলে দেখবা 765/সামথিং এত কেবি, ওইটাও একটা পাওয়ার ট্রান্সফরমার হয়ে যাবে। তো বাংলাদেশের পার্সপেক্টিভে এখন পর্যন্ত এই ধরনের ট্রান্সফরমার গুলাকে আমরা পাওয়ার ট্রান্সফরমার বলে থাকি, এবং এগুলো অ্যাকচুয়ালি থ্রি ফেজে থাকে। এই ট্রান্সফরমার গুলাকেই হচ্ছে আমাদের প্রোটেকশন দেওয়ার মেইন উদ্দেশ্য। তো এই ট্রান্সফরমার গুলাকে প্রোটেকশন দেওয়ার আগে, ডিসক্রিপশন নিয়ে আলোচনা করার আগে আমরা কিছু শর্ট ফর্ম নিয়ে আলোচনা করি। যেমন অনেক ট্রান্সফরমার গায়ে লেখা থাকে ওনান বা ওনাফ, এর মানে কি? এগুলো প্রোটেকশন রিলেটেড কিছু শর্ট কোড। ওনান মানে হচ্ছে অয়েল ন্যাচারাল, এয়ার ন্যাচারাল। ঠিক আছে, অর্থাৎ তেলের যে প্রাকৃতিক ন্যাচারাল গুণাগুণ আছে, তার মাধ্যমেই হচ্ছে ট্রান্সফরমারটা কুলিং হবে, বা এবং প্রোটেকশন হবে, ইনসুলেশন প্রোটেকশন হবে। এবং এয়ারের যে ন্যাচারাল ইনসুলেটিং প্রপার্টি আছে, কুলিং প্রপার্টি আছে, তার দ্বারা ট্রান্সফরমার প্রোটেকশন হবে। আবার কিছু ট্রান্সফরমার লেখা থাকবে অয়েল ন্যাচারাল এয়ার ফোর্স, তার মানে অয়েল ন্যাচারাল যে কুলিং আছে, ইনসুলেটিং প্রপার্টি আছে, সেগুলো দ্বারা ট্রান্সফরমার প্রোটেকশন হবে। আর বাতাস ফোর্স করে ট্রান্সফরমারের দিকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে তার প্রোটেকশন হবে। আবার ওএফএএফ ও থাকতে পারে, অয়েল ফোর্স এয়ার ফোর্স, অয়েল প্রেসার দিয়ে পাম্প করে অ্যাপ্লাই করতে হবে, এয়ারো ফোর্স দিয়ে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এই ধরনের কিছু শর্টকাট ট্রান্সফরমার গায়ে লেখা থাকে। তো সাপোজ মনে করো তোমার একটা ট্রান্সফরমার আছে, এর রেঞ্জ হচ্ছে মনে করো 80 থেকে 120 এমবি।
এই ধরনের রেঞ্জের ট্রান্সফরমারে অ্যাকচুয়ালি ওনান ওনাফ এই ধরনের কোডগুলা লেখা থাকে। 132/33 কেবি এই রেঞ্জেরই হয়। এগুলো কেমন? মনে করো একটা ট্রান্সফরমার নর্মাল অপারেটিং কন্ডিশনে আছে এই রেঞ্জের। নর্মাল অপারেটিং কন্ডিশনে সে 80 MVA পাওয়ার ট্রান্সফার করতেছে। এখন মনে করো কোনো ফল্ট হয় ট্রান্সফরমারে, কিন্তু লোড বেড়ে গেছে। ঠিক আছে, লোড বেড়ে লোড বেড়ে গেছে কিন্তু আবার ট্রান্সফরমারকে ডিসকানেক্ট করি নাই, তাহলে 80 থেকে বেড়ে সাপোজ 120 MVA হয়ে গেছে। এখন ট্রান্সফরমার কি করবে? এটা তো ফল্ট না, জাস্ট লোড বাড়ছে। তখন ট্রান্সফরমার কি করে, তার যে কুলিং ফ্যান গুলো আছে এগুলাকে স্বয়ংক্রিয়ভাবে সে চালু করে দেয়। তারপর সে কি হয়, আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে, এবং ফ্যানের মাধ্যমে যে সে ঠান্ডা হয় তার কারণে সে কি একটু বেশি পরিমাণ পাওয়ার সে সাপ্লাই করতে পারে। তো নর্মাল অপারেটিং কন্ডিশনে এজ ইট ইজ চলে। আর লোড বেড়ে ওভারলোড হয়ে গেলে তখন এই কুলিং ফ্যান এয়ার ফোর্স দিয়ে আমরা কি করি, তাকে একটু ঠান্ডা করার চেষ্টা করি। ঠিক আছে? এই হচ্ছে ওনান ওনাফের বিষয়। তারপরে আমরা দেখব কিছু কমন ট্রান্সফরমার ফল্ট আছে। কিছু কমন ট্রান্সফরমার ফল্ট হচ্ছে যেমন ওপেন সার্কিট ফল্ট, তারপরে ওভারহিটিং ফল্ট। ওপেন সার্কিট যে ফল্ট আছে, ওপেন সার্কিট মানে মনে করো এর একটা ওয়াইন্ডিং খুলে গেছে বা তার খুলে গেছে, ওপেন সার্কিট হয়ে গেছে। এই ধরনের ফল্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ট্রান্সফরমারে কোনো রিলে প্রোটেকশন দেওয়া থাকে না। আর ওভারহিটিং হলে আমরা একটু আগে আলোচনা করলাম, কুলিং ফ্যান ইউজ করা হয়। ঠিক আছে, তো ওভারহিটিং কেন হয় ট্রান্সফরমারে? ওভারহিটিং হইতে পারে কয়েকটা কারণে। তার মধ্যে একটা হতে পারে সাস্টেইনড ওভারলোড, মানে ওভারলোড আছে কিন্তু অনেকক্ষণ ধরে আছে। ঠিক আছে, অথবা শর্ট সার্কিট হয়েছে, তাহলে কি হইতে পারে ট্রান্সফরমারে ওভারহিটিং হতে পারে। এছাড়া ট্রান্সফরমারে আর কি কি ধরনের ফল্ট হয়? এছাড়া ট্রান্সফরমারে, এটা তো ইন জেনারেল শর্ট সার্কিট বললাম। এছাড়া ট্রান্সফরমারে ওয়াইন্ডিং সাপোজ শর্ট সার্কিট হলো, অথবা ইন্টারনাল ফল্ট হলো। ঠিক আছে, তো এইগুলো অ্যাকচুয়ালি কেন হয়? এই ধরনের ফল্ট গুলা হয় অ্যাকচুয়ালি ডিটেরিওরেশন অফ ওয়াইন্ডিং ইনসুলেশন। তার মানে ওয়াইন্ডিং এর যে ইনসুলেশন আছে সেটা যদি ক্ষয়প্রাপ্ত হয়, ঠিক আছে, তাহলে এই ধরনের ওয়াইন্ডিং শর্ট সার্কিট ফল্ট হয়। অথবা এই ধরনের ফল্ট হওয়ার আরেকটা কারণ হচ্ছে মেকানিক্যাল ইনজুরি। অর্থাৎ ট্রান্সফরমার তো মুভ করতে গেছো, কোথাও আঘাত হয়েছে ট্রান্সফরমারে, এই জন্য কি হতে পারে, ওয়াইন্ডিং শর্ট সার্কিট হয়ে যেতে পারে। তো এই ধরনের যে ফল্ট গুলো আছে, এই ধরনের ফল্ট গুলোর জন্য অ্যাকচুয়ালি রিলে প্রোটেকশন দেওয়া হয়। তো কি কি রিলে প্রোটেকশন ওয়াইন্ডিং শর্ট সার্কিট বা ইন্টারনাল ফল্টের জন্য আমরা দেই, সেগুলো নিয়েই আমরা এখন আলোচনা করব। রিলে প্রোটেকশন, রিলে প্রোটেকশন বিভিন্ন ধরনের আছে, ইলেকট্রিক্যালের আছে, মেকানিক্যালের আছে। যেমন বুকহোলস রিলে, যে বুকহোলস রিলে আছে তার মাধ্যমে আমরা কি করতে পারি, ওয়াইন্ডিং শর্ট সার্কিট বা ইন্টারনাল ফল্ট প্রোটেক্ট করতে পারি। এটা অ্যাকচুয়ালি একটা মেকানিক্যাল রিলে, এটা নিয়ে আমরা একটু পরে চিত্র সহ আলোচনা করব। এরপরে আরো কিছু ধরনের রিলে আছে, যেমন ওভার কারেন্ট রিলে, তারপরে আছে আর্থ ফল্ট রিলে, তারপরে আছে ডিফারেন্সিয়াল রিলে। ঠিক আছে, এই রিলে গুলো একটু চলি হচ্ছে ইলেকট্রিক্যাল রিলে।
এই রিলেগুলোর মাধ্যমে আমরা ওয়াইন্ডিং শর্ট সার্কিট ফল্ট এর প্রোটেকশন দিতে পারি। তো ডিফারেন্সিয়াল প্রোটেকশনটা কি? আমরা অলরেডি ডিফারেন্সিয়াল প্রোটেকশন গুলো দেখছি বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে, অল্টারনেটরের ক্ষেত্রে অলরেডি আমরা দেখলাম। তাও যদি আমরা একটু রিভাইজ করি, ডিফারেন্সিয়াল প্রোটেকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডিভাইসে যতটুকু কারেন্ট ঢুকলো ঠিক ততটুকু কারেন্টই বের হলো কিনা এটা যাচাই করা। যদি যতটুকু কারেন্ট ঢুকে অতটুকু কারেন্টই বের হয়, তার মানে এর মধ্যে কোনো ফল্ট হয়নি। সেগুলো আমরা টেস্ট করি কিভাবে? সাপোজ এটা একটা ট্রান্সফরমার, এদিকে আমরা একটা সিটি কানেক্ট করি, এদিকে একটা সিটি কানেক্ট করি। করার পরে তাদেরকে আমরা একটা রিলের মাধ্যমে কানেক্ট করে ভ্যালুটা নেই। যদি কোনো ফল্ট হয় তাহলে এই যে প্যারালাল ব্রাঞ্চ থাকে, এই পাইলট ওয়্যারের প্যারালাল ব্রাঞ্চে একটা কারেন্ট ফ্লো হয়। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল প্রোটেকশন। এই প্রোটেকশন আরো অনেক ভাবে দেয় প্র্যাকটিক্যালি। ট্রান্সফরমারের যে বুশিং থাকে সেই বুশিং এও অ্যাকচুয়ালি সিটি থাকে, ওই সিটিতেও ডিফারেন্সিয়াল রিলে কানেক্ট করে প্রোটেকশন দেওয়া যায়। অথবা ট্রান্সফরমারের বাহিরে উম, যে কানেক্টিং ওয়্যার আছে সেখানে কানেক্ট করে দেওয়া যায়। তো ডিফারেন্সিয়াল প্রোটেকশন, এটাকে মার্স প্রাইস প্রোটেকশনও বলা হয়। তো ডিফারেন্সিয়াল প্রোটেকশন অ্যাকচুয়ালি হচ্ছে একটা সিস্টেমের মেইন প্রোটেকশন রিলে। ট্রান্সফরমারের মেইন প্রোটেকশন রিলে হচ্ছে ডিফারেন্সিয়াল প্রোটেকশন। আর ব্যাকআপ প্রোটেকশন কি? ব্যাকআপ প্রোটেকশন হচ্ছে অ্যাকচুয়ালি যে এই দুইটা, আর্থ ফল্ট বা ওভার কারেন্ট প্রোটেকশন। ব্যাকআপ প্রোটেকশন হচ্ছে আমাদের আর্থ ফল্ট বা ওভার কারেন্ট প্রোটেকশন রিলে। ঠিক আছে? তো এই হচ্ছে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের রিলে নিয়ে আলোচনা। তো এখন আমরা বুকলস রিলে প্রোটেকশনটা নিয়ে একটু আলোচনা করব। ট্রান্সফরমারে অ্যাকচুয়ালি যে সকল স্লো ডেভেলপিং ফল্ট আছে অথবা ইনসিপিয়েন্ট ফল্ট আছে, আস্তে আস্তে ডেভেলপ হয় অথবা ইনসিপিয়েন্টলি এগুলো ডেভেলপ করে, এই ধরনের যে ফল্ট গুলো আছে, এই ফল্ট গুলা অ্যাকচুয়ালি বুকহোলস রিলে দ্বারা প্রোটেক্ট করা হয়। বুকহোলস রিলে অ্যাকচুয়ালি লার্জ সাইজের ট্রান্সফরমারেই থাকে, ছোট ট্রান্সফরমারে বুকহোলস রিলে প্রোটেকশন দেওয়া হয় না। কারণ বুকহোলস রিলে হচ্ছে এক ধরনের গ্যাস অ্যাকচুয়েটেড রিলে। গ্যাস অ্যাকচুয়েটেড রিলে কি, আমরা এটা এখন আলোচনা করবো। সাপোজ এটা হচ্ছে আমার একটা ট্রান্সফরমার, ট্রান্সফরমার ট্যাঙ্কের সাথে আমার হুম একটা পাইপ কানেক্ট করা আছে, কানেক্টিং পাইপ। এই কানেক্টিং পাইপের মধ্যেই হচ্ছে আমার বুকহোলস রিলেটা কানেক্ট করা থাকে। বুকহোলস রিলের মাধ্যমেই ট্রান্সফরমার থেকে যে কনজারভেটর অয়েল ট্যাঙ্ক আছে সেখানে অয়েল স্টোর হয়। কখন? ট্রান্সফরমার যখন হিটেড হয়ে যায়, বেশিক্ষণ লোডে চললেও হিট হয়, আবার ফল্ট হলেও হিট হয়, তখন এই ট্রান্সফরমার ভিতরে যে ইনসুলেটিং অয়েল আছে, আমরা জানি হিট হলে কি হয়, তেলের আয়তন বাড়ে। তো আয়তন বাড়লে এই তেল তো আর এই ট্যাঙ্কের ভিতরে আটবে না, এগুলা তখন বেড়ে এই পাক দিয়ে উপরে কনজারভেটর ট্যাঙ্কে চলে আসে। যখন এই তেলটা এখানে আসে, যদি এখানে কোনো ফল্ট হয়ে থাকে তাহলে এখানে হিট হয়, স্পার্ক হয়, তাই না? তো স্পার্ক যদি যত বেশি হয় তত বেশি গ্যাস তৈরি হয়। তো তেল এখানে যাওয়ার সময় যেহেতু উপর দিকে থাকে, তেলের সাথে গ্যাসও যায়। তো এই গ্যাসের প্রেসারে এই গ্লুকোজ রিলেটা কাজ করে। তো গ্যাসের প্রেসার যদি বেশি হয় তাহলে গ্লুকোজ রিলে গ্লুকোজ রিলে প্রথমে অ্যালার্ম দেয় যে হ্যাঁ, ট্রান্সফরমার ভিতরে কোন একটা ফল্ট হয়েছে। আর গ্যাসের পরিমাণ যদি অনেক বেশি হয়, যে এটা লং টাইম সাস্টেন করলে ট্রান্সফরমার ক্ষতি হতে পারে, তাহলে গ্যাস অনেক বেশি যায়, বড় ধরনের ফল্ট, তখন সে ট্রিপিং সিগন্যাল পাঠায় এবং এই সিগন্যালের মাধ্যমে সার্কিট ব্রেকারকে টিপ করা হয়। ঠিক আছে? তাহলে এটা ছিল কি? এটা ছিল আমাদের ট্রান্সফরমার ট্যাঙ্ক, আর এটা ছিল কনজারভেটর। যেহেতু এটা মেকানিক্যালি কাজ করে, কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল নিয়ে সে ইনিশিয়ালি অপারেট করে না, এখানে তেলের মধ্যে কি পরিমাণ গ্যাস হয়, সেই গ্যাসের পরিমাণ কেমন,
ঠিক আছে, সেটা অনুযায়ী সে কাজ করে, অ্যালার্ম সিগন্যাল বা ট্রিপিং সিগন্যাল দেয়। এই জন্য এটাকে মেকানিক্যাল রিলে বলা হয়। এই হচ্ছে প্রোটেকশন সংক্রান্ত আমাদের বেসিক আলোচনা। তো ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা যখন ডিফারেন্সিয়াল প্রোটেকশন দিতে যাই তখন একটা প্রবলেম তৈরি হয়। যেমন আমরা এখানে তো সুন্দর করে এঁকে দিলাম, দুই দিকে দুইটা সিটি লাগাই দিছি। অল্টারনেটরের ক্ষেত্রে আমরা যখন সিটি কানেক্ট করছিলাম, সিটির রেশিও একই রকম ছিল দুই দিকে, কারণ এখানে কারেন্ট কোনো কি নেই, চেঞ্জ নেই। কিন্তু ট্রান্সফরমারে একদিক থেকে আরেক দিকে ভোল্টেজ যেমন চেঞ্জ হয়, কারেন্টও কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই জন্য এদিকে কত সিটি কানেক্ট করতে হবে, এদিকে কত সিটি কানেক্ট করতে হবে, এর একটা হিসাব আছে। ঠিক আছে। এই জন্য ট্রান্সফরমারকে প্রথমে, যদি আমরা ডিফারেন্সিয়াল প্রোটেকশন দিতে চাই, তাহলে ইচ্ছা মতো সিটি কানেক্ট করে দিলেই হবে না। সিটি রেশিও আমাদেরকে আগে ঠিক করে নিতে হবে। তো সিটি রেশিও আমরা ট্রান্সফরমারের আগে যদি ঠিক করি, কিভাবে ঠিক করব? সাপোজ মনে করো আমার এখানে একটা ট্রান্সফরমার আছে। এই ট্রান্সফরমারটা মনে করো সিঙ্গেল ফেজই, যদিও সিঙ্গেল ফেজ এত বড় ট্রান্সফরমার হয় না, 132 বা 33 কেবি হয় না। আমরা ডেরিভেশনের খাতিরে ধরলাম। তো এইখানে আমি যে দুইটা সিটি কানেক্ট করব, তুমি দেখো এদিকে 132 কেবি মানে কি, এদিকে কারেন্টের মান একটু কম, এদিকে 33 কেবি মানে এদিকে কারেন্টের মান একটু বেশি। তো তুমি যদি দুই দিকে সিটি লাগে এখানে সুন্দর করে কানেক্ট করে দাও, তাহলে কি ফল্ট না থাকলেও তো এখানে কারেন্ট ফ্লো হবে, তাই না? যেহেতু অলরেডি কারেন্টের একটা ডিফারেন্স এখানে আছে, তাহলে সিটিটাও একটু ওয়াইজ ভাবে কানেক্ট করতে হবে। অর্থাৎ এইদিকে তুমি যেই মানের সিটি লাগাবা আর এইদিকে যে মানের সিটি লাগাবা, তার মধ্যে একটা পার্থক্য থাকতে হবে। ঠিক আছে। কিরকম? মনে করো আমার আহ, এই ট্রান্সফরমারটার হচ্ছে 132/33 কেবি, ঠিক আছে। তার মানে টার্ন রেশিও কত? 132/33, তার মানে প্রায় 4, তাই না? 4। তার মানে এদিকে যদি আমি 400:1 মানের সিটি লাগাই, তার মানে এই কন্ডাক্টর দিয়ে যদি 400 এম্পিয়ার কারেন্ট যায়, এই সিটির ওয়াইন্ডিং দিয়ে এখানে 1 এম্পিয়ার কারেন্ট যাবে। ঠিক আছে। তাহলে এইদিকে কিন্তু আমি 400 × 1 এই ধরনের সিটি লাগাই দিলে হবে না, কারণ এদিকে 400 এম্পিয়ার যাচ্ছে মানে কি, এখানে টার্ন রেশিও হয়ে তো এই কারেন্টটা এখানে আবার কি 4 গুণ হয়ে যাবে না, এখানে 800 এম্পিয়ার হয়ে যাবে না? তাহলে এই কন্ডাক্টর দিয়ে কোনো ফল্ট ছাড়া 1 এম্পিয়ার যায়। আর এই কন্ডাক্টর দিয়ে কখন কত হবে? 4 4 16, 1600 এম্পিয়ার, 16। তো 1600-কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 এম্পিয়ার। এখান দিয়ে তখন 4 এম্পিয়ার কারেন্ট যাবে, আর এখানে 1 এম্পিয়ার। কিন্তু ডিভাইসে কোনো ফল্ট নেই, কিন্তু দুইটা দিয়ে দুই রকম কারেন্ট যাচ্ছে। তার মানে কি, এখানে একটা রিলে কানেক্ট করলে রিলে ট্রিপিং সিগন্যাল পাঠিয়ে দেবে। কিন্তু এটা তো আমরা চাই না, তাই না? ফল্ট হয় নাই, ভিন্ন কারেন্ট কেন যাবে? ফল্ট হয় নাই মানে দুইটা দিয়ে একই কারেন্ট যাইতে হবে। তার মানে আমার এখানে যে টার্ন রেশিও, এই টার্ন রেশিওটা কি ইচ্ছা মতো দিলে হবে না, সেইটা এই টার্ন রেশিওর সাথে একটা সম্পর্ক থাকে। তো এইদিকে দেখো 400:1, 400 এম্পিয়ার কারেন্ট গেলে 1 এম্পিয়ার কারেন্ট যায়। তাহলে এখানে যদি 400 এম্পিয়ার কারেন্ট যায়, এই কারেন্টটা এই টার্ন রেশিওর কারণে এদিকে পার হয়ে কত হয়ে যাবে? 4 গুণ হয়ে যাবে না? এখানে 1600 এম্পিয়ার কারেন্ট যাবে না? তাহলে এইখানে আমার টার্ন রেশিও কত হইতে হবে? 1600 × 1। তাইলে কি হবে, আমার এই রিলের যে ট্রিপিং কয়েল আছে, রিলে কয়েল ডিফারেন্সিয়াল প্রোটেকশনে সেখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। এটা একটা এক্সাম্পল যদি আমি তোমাদেরকে দেই। সাপোজ মনে করো আমার এদিক দিয়ে 328 এম্পিয়ার কারেন্ট যায়। ঠিক আছে, নর্মাল কন্ডিশনে, অর্থাৎ এর মনে করো এমভিএ রেটিং দেওয়া আছে, সেটা থেকে ক্যালকুলেট করে এই কারেন্টটা পাইলাম। 328 এম্পিয়ার কারেন্ট গেলে এই কয়েলে কতটুকু কারেন্ট যাবে? এখানে কারেন্ট যাবে কত? 328/400, তাই না? 328-কে 400 দিয়ে ভাগ করলে কত হয়? 0.82। তার মানে এই কারেন্টের মান কত? 0.82 এম্পিয়ার। এখন এই কারেন্টটা যখন এই ট্রান্সফর্মার পার হয়ে এদিকে চলে আসবে, 328 এম্পিয়ারটা কত হয়ে যাবে? যেহেতু 4 গুণ ভোল্টেজ কমে, তার মানে কারেন্ট 4 গুণ বাড়বে। 328 × 4, তার মানে মনে করো 1312 এম্পিয়ার।
এই 1312 এম্পিয়ার যখন এখান দিয়ে এই সিটি দিয়ে এখানে পাস করবে তখন কি হবে? 1312/1600। ঠিক ক্যালকুলেট করলে কত আসে দেখো, আবার ঠিক আগের মতো 0.82 এম্পিয়ার। অর্থাৎ এদিকেও 0.82 এম্পিয়ার, এদিকেও 0.82 এম্পিয়ার। তার মানে এই পয়েন্টে কি রিলে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। যেহেতু কোনো ফল্ট নাই, কারেন্ট ফ্লো না হওয়াটাই স্বাভাবিক, তার মানে আমার এই কানেকশনটা ঠিক আছে। অর্থাৎ আমি এর মাধ্যমে এটা বোঝাতে চাইলাম যে ট্রান্সফরমারে ডিফারেন্সিয়াল প্রোটেকশন দিতে হলে কি করতে হবে? সিটি রেশিও ঠিক করে নিতে হবে। ইচ্ছা মতো দুই দিকে একই মানে সিটি রেশিও কানেক্ট করলে হবে না। আর একটা প্রবলেম হচ্ছে ট্রান্সফরমারে, ট্রান্সফরমার দেখবা যে একদিকে স্টার থাকে আর একদিকে ডেল্টা থাকে। একদিকে ডেল্টা আর একদিকে স্টার। তার মানে কারেন্টের রেশিও যেমন চেঞ্জ হয়, একদিকে যেমন কারেন্ট আর একদিকে কারেন্টের মান যেমন চেঞ্জ হয়ে যায়, ঠিক একইভাবে ফেজও চেঞ্জ হয়ে যায়। এদিকে যদি মনে করো 10 ডিগ্রি লিডিং এ কারেন্ট থাকে, এদিকে এমনও হতে পারে 10 ডিগ্রি লিডিং এ কারেন্ট নাই। তখন তুমি সিটি ইচ্ছা মতো কানেক্ট করে দিলে ফল্ট না হইলেও রিলে কয়েল দিয়ে কারেন্ট চলে যাবে। ঠিক আছে, তার মানে ফল্ট না হলেও ট্রান্সফরমার ট্রিপ হয়ে থাকবে, এটা তো আমরা চাই না, তাই না? এই জন্য ট্রান্সফরমারের ডিফারেনশিয়াল প্রোটেকশন দেওয়ার সময় আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়: ফেজ ডিফারেন্স কম্পেনসেশন। এই যে ট্রান্সফরমার একদিকে স্টার একদিকে ডেল্টা থাকার কারণে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যতটুকু ফেজ ডিফারেন্স আছে ওইটাকে যাতে আমি সিটি দ্বারা কম্পেনসেট করতে পারি। ঠিক আছে, এটা কিভাবে করি? এটা হচ্ছে স্পেসিফাইড কানেকশনের মাধ্যমে। আমি স্পেসিফাইড কানেকশন যদি দেই, নির্দিষ্ট কিছু কানেকশন, তাইলেই কি হবে? ফেজ ডিফারেন্সটা দূর হয়ে যাবে। ফেজ ডিফারেন্সের কারণে কোনো কারেন্ট ফ্লো হলে সেটা স্পেশাল কানেকশন দেওয়ার মাধ্যমে আমরা দূর করতে পারবো। সাপোজ মনে করো আমার কাছে একটা ট্রান্সফরমার আছে। এই ট্রান্সফরমারের এই সাইডটা আমার কানেক্ট করা আছে স্টারে, আর এই সাইড আছে ডেল্টাতে। ঠিক আছে, স্টার ডেল্টা আছে মানে কি? নিশ্চয়ই এটা থ্রি ফেজ, তিনটা ফেজ আছে, তাই না? অর্থাৎ আমি এটা আঁকলে এইভাবে আঁকা লাগতো আর কি। যেহেতু সিঙ্গেল লাইন আঁকতেছি এই জন্য একটাই দেখাচ্ছি। অর্থাৎ এই ট্রান্সফরমারে তিনটা ওয়াইন্ডিং স্টার, এটা ডেল্টা। তাহলে এইদিকে তুমি যে সিটি কানেক্ট করবা সেটা তুমি কানেক্ট করবা ডেল্টাতে, আর এদিকে যেটা করবা সেটা কানেক্ট করবা স্টারে। ঠিক আছে, আবার মনে করো স্টার স্টারে আছে, উভয় সাইড স্টার। তাহলে তুমি এখন সিটি কিভাবে কানেক্ট করবা? সিটি কানেক্ট করবা ডেল্টা ডেল্টা। তার মানে এইখানে ফেজ চেঞ্জ হওয়ার সময় যতটুকু ফেজের অ্যাঙ্গেলে পরিবর্তন হয়েছে, এই অ্যাঙ্গেলটা সিটিগুলো আবার উল্টাভাবে কানেক্ট করার কারণে ওরা আবার উল্টা অতটুকু ফেজ ডিফারেন্স তৈরি করবে, তো দুইটা মিলে কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, আবার মনে করো এখানে এইভাবে আছে, এই ট্রান্সফরমারের ওয়াইন্ডিং গুলো এদিকে ডেল্টা আর এদিকে আছে স্টার। কি স্যার? তাহলে এই সাইডও কানেক্ট করতে হবে আমাকে। এদিকে যেহেতু স্টার আছে, স্টারের অপোজিট কি? ডেল্টা। তাহলে সিটি গুলা এইভাবে যদি আমরা কানেক্ট করি তাহলে হচ্ছে আমাদের ফেজ ডিফারেন্স যে কম্পেনসেশন আছে সেটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো যে কিভাবে অ্যাকচুয়ালি ট্রান্সফরমারের ডিফারেন্সিয়াল প্রোটেকশনটা দেওয়া হয়। মনে করো আমার একটা ট্রান্সফরমার আছে, যে ট্রান্সফরমারে তিনটা ওয়াইন্ডিং আছে। ওয়াইন্ডিং গুলা কেমন? থ্রি ফেজ ট্রান্সফরমার অবশ্যই তিনটা ওয়াইন্ডিং এ থাকবে। এটা হচ্ছে মনে করো আমার প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড। প্রাইমারি সেকেন্ডারি যদিও কোনো ম্যাটার করে না, আমি ধরলাম এটা আর ওয়াই, এটা বি। আর ওয়াই বিও কোনো কিছু ম্যাটার করে না, তো আমি লিখে দিচ্ছি যাতে তোমরা পরে কনফিউজ না হও। তাহলে এটা আমার মনে করো ডেল্টাতে কানেক্ট আছে। তাহলে ডেল্টা আমরা কিভাবে করি? একটা ওয়াইন্ডিং এর এক মাথার সাথে আরেক মাথা, এটার এক মাথার সাথে এটার আরেক মাথা। ঠিক আছে, এবং ফাইনালি ওর এই মাথার সাথে ওর এই মাথা ডেল্টা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা। আর এই যে ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিং, সেটা মনে করো আমার স্টার আছে। স্টার আমরা কিভাবে করি? তিনটা ওয়াইন্ডিং একই পয়েন্টে শর্ট। ঠিক আছে, স্টারে কানেক্ট করলাম আমরা
তারপরে এখন আমার সিটির পালা। ঠিক আছে, সিটি কিভাবে কানেক্ট করবো? সিটি অ্যাকচুয়ালি কোথায় থাকে? সিটি কিন্তু প্রত্যেকটা ওয়াইন্ডিং এ থাকে, তাই না? এখানে মনে করো আমার একটা সিটি, এখানে আমার একটা সিটি, এখানে আমার একটা সিটি, এখানে একটা সিটি। ঠিক আছে, কিভাবে কানেক্ট করবো? আমরা কিন্তু অলরেডি বলে দিছি এটাকে ডিফারেন্সিয়াল প্রোটেকশন দিতে হলে কিভাবে কানেক্ট করতে হবে। এই সাইডটা হচ্ছে তোমাকে স্টারে কানেক্ট করতে হবে, আর এই সাইডটা করতে হবে কি ডেল্টাতে। কেন? এটা যেহেতু স্টার আছে, এটা ডেল্টা, এটা ডেল্টা আছে, এটাকে স্টারে কানেক্ট করতে হবে। তাহলে আমরা করে দিচ্ছি। এটাকে স্টার কানেক্ট করা মানে কি, এই তিনটা ওয়াইন্ডিং কে একই পয়েন্টে শর্ট করা। ঠিক আছে, আর এইটাকে ডেল্টা করা মানে কি, এটার সাথে এটা কানেকশন, এটার সাথে এটা কানেকশন, এবং ফাইনালি ওর এই মাথার সাথে এটা কানেকশন। এখন বাকি টার্মিনাল গুলা কোথায় যাবে? বাকি টার্মিনাল গুলা, এই টার্মিনালটা এসে কানেক্ট হবে এইখানে। ঠিক আছে, এই টার্মিনালটা এসে কানেক্ট হবে এইখানে, অর্থাৎ ডেল্টার পয়েন্টে, যেখানে ডেল্টা হয়েছে সেখানে। এই টার্মিনালটা এসে কানেক্ট হবে এইখানে। ঠিক আছে, এবং ফাইনালি আমার এই স্টারের যে কমন পয়েন্ট আছে, ঠিক আছে, এই কমন পয়েন্টটা হচ্ছে আমার গ্রাউন্ডে চলে যাবে। এবং তার সাথে রিলের যে কয়েলগুলা, রিলের যে কয়েল, সেই রিলের কয়েলগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকটাই, যে এগুলোকে বলে পাইলট ওয়্যার, এই যে পাইলট ওয়্যার আছে, পাইলট ওয়্যারের সাথে প্রত্যেকটা রিলে কয়েল এভাবে কানেক্ট হবে। এবং এই রিলে কয়েলে কখন কারেন্ট ফ্লো হবে? যখন এই ট্রান্সফরমারের ইন্টারনালি কোনো ফল্ট হবে, অর্থাৎ এই এতটুকু জায়গা থেকে এতটুকু জায়গার ভিতরে ট্রান্সফরমার যদি কোনো ফল্ট হয়, তাহলে কি হবে? এই সিটির মধ্যে ভিন্ন কারেন্ট ফ্লো হবে, পাইলট ওয়্যারে ভিন্ন কারেন্ট আসবে। আসলেই রিলে কয়েল দিয়ে সেই কারেন্ট ফ্লো হবে, এবং এই রিলে থেকে সিগন্যাল যাবে ট্রিপিং সার্কিটে, চলে যাবে যদি কোনো ফল্ট হয়। আর যদি কোনো ফল্ট না হয়, তাহলে কি এখানে যতটুকু কারেন্ট ঢুকলো ততটুকুই বের হবে। এই সিটির এই কন্ডাক্টর গুলো দিয়ে, পাইলট ওয়্যার দিয়ে কোনো আনব্যালেন্স কারেন্ট ফ্লো হবে না, ব্যালেন্স কারেন্ট ফ্লো হবে। তাহলে রিলে কয়েল গুলো কি করবে না? ট্রিপিং সিগন্যাল পাঠাবে না। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ট্রান্সফরমারের ডিফারেন্সিয়াল প্রোটেকশন, অথবা মার্স প্রাইস প্রোটেকশন। ঠিক আছে, তো এছাড়া আমি এর বাইরে আর কিছু এখন আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ট্যাপ চেঞ্জার। এটা অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে থাকে। অর্থাৎ কিছু ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার আছে যে এদের টার্ন রেশিও ফিক্স না, যে সে এদিকে চেঞ্জ করবে বা ওইদিকে চেঞ্জ করবে। অর্থাৎ ট্রান্সফরমারে কয়টা ওয়াইন্ডিং আছে এটাকে ভেরি করে করে চেঞ্জ করা যায়, কয়টা ট্যাপ আছে সেটা চেঞ্জ করা যায়। তো ট্যাপ ট্যাপ চেঞ্জার যে দিকে থাকবে, ঠিক আছে, ওই দিকে সিটি এর টার্ন রেশিও আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। অর্থাৎ ট্যাপ চেঞ্জার মানে কি, মনে করো একটা ট্রান্সফরমারে একদিকে 100 ওয়াইন্ডিং আছে আর একদিকে 200 ওয়াইন্ডিং আছে। 100 ওয়াইন্ডিং এর সাইডে যদি ট্যাপ চেঞ্জার থাকে, তার মানে তুমি ট্যাপ চেঞ্জ করলেই 100 টাকা চেঞ্জ করলে 120 করতে পারবা বা 180 করতে পারবা। তার মানে কি, তুমি যেমন এদিকে ট্যাপ চেঞ্জ করে 180 বা 120 করতেছো, তো তাহলে তো কি সিটিও চেঞ্জ করে নিতে হবে না? সিটির ওয়াইন্ডিং চেঞ্জ করে নিতে হবে, নাহলে তো ফল্ট না হলেও ফল্ট কারেন্ট যাবে। ট্যাপ চেঞ্জ করলে সিটিরও কি করে নিতে হবে? টার্ন রেশিওটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপরে আরেকটা হচ্ছে ইনরাশ কারেন্ট। ট্রান্সফরমারে একটা ইনরাশ কারেন্ট ফ্লো হয়। সেটা হচ্ছে ট্রান্সফরমারকে আমরা প্রাথমিকভাবে যখন কানেক্ট করি, তখন একটা ইনরাশ কারেন্ট, হাই কারেন্ট ফ্লো হয়, যেটা অ্যাকচুয়ালি ফল্ট না। তো রিলে কিভাবে বুঝবে এটা ফল্ট কারেন্ট নাকি ফল্ট কারেন্ট না? এটা অ্যাকচুয়ালি কারেন্টের মধ্যে থাকা সেকেন্ড হারমোনিক কম্পোনেন্ট দ্বারা বোঝা যায়। ঠিক আছে, ট্রান্সফরমারে ইনরাশ কারেন্ট আসলো, সেখানে সেকেন্ড হারমোনিক কম্পোনেন্ট উপস্থিতি আছে কি নাই সেটাকে জাজমেন্ট করে আমরা বুঝতে পারি এটা ইনরাশ কারেন্ট না ফল্ট কারেন্ট। এই হচ্ছে ট্রান্সফরমার প্রোটেকশন সংক্রান্ত আলোচনা। নেক্সট ক্লাসে আমরা ট্রান্সফরমারের প্রোটেকশনের বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস করব।
এবং হাই ভোল্টেজ লাইন প্রোটেকশন নিয়ে আলোচনা করবো। তাহলে আজকের ক্লাস এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি